বিগত বেশ কয়েক বছর আগে গ্রামীণ গ্রুপের একটি প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে গ্রামীণ কমিউনিকেশন। এই কমিউনিকেশনের প্রধান কার্যাবলী ছিল গ্রামীণ ব্যাংকের আইটি সেক্টরটা তারা নির্ধারণ করেছিলেন। কারণ বাংলাদেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে ওনার গড়ে তোলা গ্রামীণ কমিউনিকেশন আইটি সেকশনটা এতই উন্নত, এতই সাকসেসফুল যে গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আইটি সেক্টরটা গ্রামীণ কমিউনিকেশন সেটা গ্রহণ করছে। আপনারা জানেন তো, ওই গ্রামীণ কমিউনিকেশনের কিছু এমপ্লয়ি তাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে কতগুলি মামলা দায়ের করেছিল। ওই মামলাগুলি যে আদালতে না করার ক্ষেত্রে ক্রিমিনাল মামলাও দায়ের করা হয়েছিল। ওই মামলাগুলি মহামান্য হাইকোর্ট বিভাগে স্টে দিয়েছিল এবং পূর্ণাঙ্গ শুনানি করে এগুলিকে খালাস দিয়ে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন, আবার অ্যাকুইটাল দিয়েছেন যে ওনাদেরকে খারিজ করে দিয়েছেন। সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোনো সংশ্লিষ্টতা নাই, উনি নামে মাত্র চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত। আর আজকে অ্যাপিলেট ডিভিশনে এটার বিরুদ্ধে আপিল করা হয়েছে। এটাও অ্যাপিলেট ডিভিশন সরকারের আপিলটা খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের সে রায় বহাল করে রেখেছে। তার মূল কারণটা হচ্ছে কি জানেন? আসলে এই মামলার বর্তমান কোনো কার্যকারিতা ছিল না। যে এই যে গ্রামীণ ব্যাংক বিগত সরকারের আমলে অক্টোবর মাসে বিনা হঠাৎ করে বলছে যে গ্রামীণ কমিউনিকেশনের আইটি সেকশন তারা ডিসেম্বর থেকে ব্যবহার করবে না, ফলে এই লোকগুলি সব গ্রামীণ ব্যাংকে চাকরিতে চলে গিয়েছে। চলে যাওয়ার ফলে এই মামলাগুলি কিন্তু অটোমেটিক্যালি ইনফ্রাকচার্স হয়ে গেছে, মানে অযোগ্য হয়ে গেছে, তারা কার্যকারিতা ছিল না। তাই এই মামলাটার বিষয় আপনাদেরকে বলতে চাই, এগুলি যারা মামলাটা করেছে তারা বর্তমানে গ্রামীণ কমিউনিকেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকেই তারা চাকরি করছেন। ফলে তারা তাদের এমপ্লয়ি নাই, আর সেই এমপ্লয়ি সংক্রান্ত তাদের কোনো কার্যবিধি নাই, তাদের সমস্ত পাওনা দাওনা নিয়েই তারা যোগদান করেছেন। ফলে এই মামলাগুলিরও কোনো আইনগত ভিত্তি আর কার্যকারিতা নাই বিধায়, এবং আইনের সঠিক নিয়মে কোনো রকম কারণ ছাড়া এবং প্রিপোস্টারাস তার কোনো এভিডেন্সিয়াল ভ্যালু ছিল না বলে, এবং যেই আইনের ধারায় এই মামলাগুলি করা হয়েছিল সেই আইনের ইনগ্রিডিয়েন্টস সেকশনের সেই ইনগ্রিডিয়েন্টসের অপরাধের সাথে কোনো সম্পৃক্ত নাই বলেই মহামান্য হাইকোর্ট চূড়ান্ত বিশ্লেষণ করে এইটাকে অ্যাকুইটেড করে দিয়েছিলেন, সবাইকে খালাস দিয়েছিলেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনও একই আদেশ সেটাকে খারিজ করে দিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রয়েছে এবং তারা সবাই বর্তমানে এই মামলা থেকে মুক্ত। আপনাদের একটি কথা বলি, আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুস সাহেব 8/8/2024 তারিখে ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করার পর দেখা গেল রাতারাতি মামলার পরবর্তী ডেট ছিল, অ্যান্টি কারাপশনের পরবর্তী ডেট ছিল 9/8। সুতরাং 5/9, কিন্তু 5/9 আসার আগেই 11 তারিখে অ্যান্টি কারাপশন মামলা উইথড্রলের চিঠি দিলেন, পিপি নথি উপস্থাপনের দিলেন, অ্যাপ্লিকেশন দিলেন, জজ সেটা করে ফেললেন, আমরা জানি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সুস্পষ্টতভাবে বলেছেন, আমি রাষ্ট্রীয় অধীনে থাকার ফলে কখনো যেন রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে আমার মামলা বাতিল গ্রহণযোগ্য হবে না। এই মর্মে আমরা হাইকোর্টেও দেখেছিলেন আপনারা, আমরা 561 করেছি। সেই 561 যখন আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম, তখন অ্যাপিলেট ডিভিশন আমাদেরকে প্রশ্ন করলো, তোমার তো মামলাই নাই, আমরা কীভাবে কোয়াশ করব। আমরা তখন উত্তর দিয়ে বলেছিলাম, সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে বলেছিলাম, মাই লর্ড, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের অর্ডার অনুযায়ী, অর্ডিন্যান্স অনুযায়ী আমরা যে নির্দিষ্ট সময়ের ভিতরে মামলা দাখিল করতে হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেছি, লিভ টু আপিল। সুতরাং
এই লিভ টু আপিল দাখিলের পর এবং এই নির্দিষ্ট সময় করেছি এবং এই জিনিসটা পেন্ডিং থাকা এবং হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এবং নিম্ন আদালতে 5/9 তারিখ 2024 তারিখে মামলা থাকা পর্যন্ত তিনি এই মামলা উইথড্র করতে পারেন না। এটা অবৈধ, মামলা চলমান আছে। সুতরাং আইনের ভিত্তিতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যদি আইন আমাকে দোষী সাব্যস্ত করে, আমি প্রধান উপদেষ্টা হই আর যাই হই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, এটা আইনের মাধ্যমে বিচার হবে। আর যেই বাকি মামলাগুলির আপনারা বলেছেন, আসলে এখানে একটি ভুল শুনানি হচ্ছে, সেখানে প্রায় 120 বা 25-30টার মতো মামলা হবে। এগুলি লেবার কোর্টে, এগুলি কিন্তু ক্রিমিনাল মামলা না। ক্রিমিনাল মামলা হয়েছিল 2টা, একটা লেবার কোর্টে আপনারা জানেন, যেটা লেবার অ্যাপিলেট কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করে আপনাদের উপস্থিতিতে এটাকে খালাস দিয়েছে। আরেকটা হয়েছিল অ্যান্টি কারাপশন মহিলা, যেটা অ্যাপিলেট ডিভিশনে আছে। আর বাকি মামলাগুলি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বেতন টেতন সংক্রান্ত পাওয়া সম্পর্কে। এইখানে ডক্টর ইউনূস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ উনি নামে মাত্র চেয়ারম্যানের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই অ্যাকসেপ্ট মিটিংয়ে প্রিজাইড করার জন্য। এই মামলাগুলি লেবার কোর্টে চলছে এবং আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। মামলা আমরা সেই আইনের গতিতে চলছে, আইনের সিদ্ধান্ত মোতাবেকই মামলাগুলি খারিজ করার জন্য, এবং আমরা সাক্ষী প্রমাণ সমস্ত কিছু উপস্থিত করে সেইভাবে নিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়, তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছেন। উনি একটু না, এটা বলা, এটা উদ্দেশ্যপ্রণোদিত না, কারণ চেয়ারম্যান, এটা মামলাটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। সবসময় চেয়ারম্যান হচ্ছে বোর্ডে মিটিং করে বিভিন্ন জিনিস অ্যাপ্রুভ করে। তো সেখানে যেহেতু তৎকালীন অবস্থায় বিভিন্ন প্রেক্ষাপটে আপনারা জানেন যে সেখানে চেয়ারম্যান হিসাবে প্রতিটা মামলায় ওনার নাম চেয়ারম্যান হিসেবে যুক্ত করা হয়েছে, এবং অনেক মামলায় আমরা পিটিশন দিয়েছি, চেয়ারম্যানের নাম পরবর্তীতে বাতিল করে দিয়েছে, চেয়ারম্যান সাহেব নাই। কারণ আইনগতভাবে লেবার কোর্টও দেখালাম, সিভিল কোর্টও দেখালাম, দেখার পর কোর্ট, সুতরাং কোন মামলায় চেয়ারম্যান ডক্টর ইউনূস না, চেয়ারম্যানের কোনো দায়িত্ব নাই হিসাবে চেয়ারম্যানকে মামলা থেকে আপনার ডিসচার্জ অব্যাহতি দিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নাই, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধেও মামলা নাই। আর ওই যে আপনারা বলেছিলেন যে মানির ওই যে আপনার অ্যান্টি কারাপশন না, আপনার ঋণ ফাঁকি দেওয়ার মামলা, এখানেও কোনো ঋণ ফাঁকি দেওয়া হয় নাই। আপনারা জানেন যে 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত সমস্ত ঋণ ডিসিটি থেকে, জয়েন্ট কমিশনার থেকে, এডিশনাল কমিশনার থেকে কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। 2017 সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনার 6টা মামলা তারা সেখানে রিভাইভ করেছে, যেটা আইনের বিধানে করা যায় না। সেটার বিরুদ্ধে গ্রামীণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে রিট করা হয়েছে, কেন এটাকে অবৈধ করা হবে না। কিন্তু মিডিয়ায় এসেছে ডক্টর ইউনূসের কর ফাঁকি, অর্থাৎ সম্পূর্ণতা একটা বিভ্রান্তিকর নিউজ হয়েছে। আসলে ওনার কর ফাঁকি না, উনি চ্যালেঞ্জ করেছে, ওনার প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করেছেন। কেন? যেহেতু আমার মামলা কমিশনার পর্যন্ত যেখানে অ্যাপ্রুভ, এই মামলা রিওপেন করার কোনো ক্ষমতা নাই। সেখানে তারা গড় মনের ইচ্ছা অনুযায়ী জানিয়ে দিয়েছে, এখানে 100 কোটি টাকা, এইখানে 600 কোটি টাকা, এইখানে 1000 কোটি টাকা এই প্রাপ্য রয়েছে বলে করেছেন। কেন? যে আপনার রেফারেন্স মামলা করতে গেলে 50% আর 25% টাকা জমা